2002-এর মে মাসে আমি আসি আমেরিকাতে। হ্যাঁ, 6 বছরের ফুল স্কলারশিপ নিয়ে ইউনিভার্সিটি অফ কেন্টাকিতে পিএইচডি করতে। ফুলি পেড, মানে টিউশন পেড, মাসে $1210 করে হাতে দেবে, মেডিকেল ইন্স্যুরেন্স পেড। তো তারপরে গত বছরের আগস্ট থেকে শুরু করেছি আমার চালকনা। 50 বছর বয়স, এই যে ঢুকলাম। তো মাঝে মাঝে লোকে প্রশ্ন করে, আচ্ছা তুই যে এই আমেরিকায় 25 বছর বয়সে যে আমেরিকাতে এসেছিলি, তার জন্য কি তুই কি আক্ষেপ করিস? এটা তো একটা বেশ ঝামেলার প্রশ্ন। মানে এই রকম প্রশ্নের তো কোনো ইয়েস না উত্তর দেওয়া যায় না, কারণ এরকম প্রশ্নের কোনো ইয়েস না উত্তর হয় না। কথার কথা বলছি, ধরুন আপনার একটা ছেলে আর একটা মেয়ে, আপনি কি বলতে পারবেন না আপনি ছেলেটাকে বেশি ভালোবাসেন না মেয়েটাকে বেশি ভালোবাসেন? এগুলো তো ডিপেন্ড করে। মানে ছেলে যখন প্রচুর বাঁদরামো করছে, অ্যাটলিস্ট আমার তখন মনে হয় বাপরে বাপে, তো মানে একদম হাড় মাস এক করে দিলেও বোঝায়। আবার টিনেজার মেয়ে যখন মানে মাথা চিবাচ্ছে, তখন মনে হয় যে যে এর জ্ঞান বুদ্ধি কবে হবে, একটা সামান্য জিনিস ওর মাথায় ঢুকছে না, ভগবান এই টিনেজটা তুমি কেন তৈরি করলে, রাইট? কিন্তু তারপরে আবার যখন সময় আসবে, তখন মানে এই ছেলের জন্য গর্ববোধ, মেয়ের জন্য গর্ববোধ, ভালো সময়, হাসি ঠাট্টা সব মিলে মিশে, মানে ইনফ্যাক্ট আমাদের বাংলাতেই তো আছে না, মাসির গোঁফ থাকলে মেসো হতো, কি হলে কি হতো বলা খুব মুশকিল। ইংরাজিতে যেটাকে বলে ইফ কুইন্স অফ বলস, রাইট? তো সেই হিসাব থেকে দেখলে অন্যভাবে কিছু করতাম কি? অবশ্যই। মানে আমার যা মানে নো গোল ক্যাজুয়াল লাইফস্টাইল, আমার হয়তো আমেরিকায় না আসাটাই ঠিক ছিল। মানে আমি কীরকমের পাবলিক, আমি একটা ব্যাংকে কাজ করব, ট্রেনে কাজ করব, বা একটা স্কুলে মাস্টারমশাইয়ের কাজ করব। হ্যাঁ, বা যদি ব্যাংকে কাজ করি বা সামথিং, উইকেন্ডে পাড়ার ক্লাবে তাস খেলবো, তাস পিটবো, ক্যারাম খেলবো। হ্যাঁ, ওই রকম একটা, হ্যাঁ, ঝোলে ঝালে অম্বলে একটা চালানোর লাইফ। এবার সেখানে আমেরিকায় সেটা আসাটা আমার কাছে একটা খানিকটা আপগ্রেড। এটা রুরাল আমেরিকা, সেটা একটা অ্যাডভান্টেজ আর কি। হ্যাঁ, কম পয়সায় চলে যায়, কস্ট অফ লিভিংটা কম। আমেরিকার এই রূপটা তো তখন জানতাম না। ইনফ্যাক্ট আমেরিকা মানে তখন মানে ইনফ্যাক্ট যখন আমি আসি আর কি, আইআইটি বোম্বে থেকে যখন 2002-এর এদিকে ড্রপ মানে এটা আসি মাস্টার্স করার পরে অর্গানিক কেমিস্ট্রিতে, তখন তো আমেরিকা সম্পর্কে ধারণাটা ছিল ওই হলিউড সিনেমা দিয়ে, ঝাঁ চকচকের রাস্তা। হ্যাঁ, মানে আমেরিকা মানে হচ্ছে ওই মায়ামি, হ্যাঁ, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, নিউ জার্সি। কিন্তু আমেরিকা মানে ওই যে 550 লাখের গ্রাম আরকানসা। আমেরিকা মানে যে অ্যাকচুয়ালি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। 50টা স্টেটস মিলে মিলিজুলি একটা দেশ, যার একটার সঙ্গে আর একটা কোনো সম্পর্ক নেই। আমেরিকা মানে 90% রুরাল, হ্যাঁ, 10% সিটি। আমরা 10% সিটিটা নিয়ে খুব লাফিয়েছি। হ্যাঁ, তো এই গল্পগুলো তখন জানতাম না, ফলে খুব বলা মুশকিল। না, কিছু কিছু জিনিস কি ডিফারেন্টলি করতাম, অবশ্যই। যেমন কথার কথা বলছি, 1993 সালে আমি তখন বেলুর বিদ্যা মন্দিরে, ওটা তো একটা মিসফিট, মানে জাস্ট যে ওখানে ভালো ছেলেদের গ্রুপের মাঝে পড়ে গেছি। কিন্তু যখন বাবা মারা গেলেন, তখন একটা অন্যরকমের চেঞ্জ হলো ওই বয়সে। মানে এখন যখন ঘুরে দেখছি, তখন বুঝতে পারিনি যে তখন একটা এটা করতে হবে, আই হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট। ডিফারেন্ট মানে সবাই তো একটা শোককে যেভাবে নেয়, আমার হয়তো ওইভাবেই হয়তো আমি ওই ট্র্যাজেডিটাকে হয়তো অন্যভাবে নিয়েছিলাম, যে বাবার সঙ্গে বিশাল কিছু, হ্যাঁ, সংযোগ ছিল তা নয়, কিন্তু তবুও বাবা, রাইট? 16 বছর বয়স তখন। আর তখন বেলুর বিদ্যা মন্দিরে, এখন সমালোচনা করি তো, কিন্তু তখন বেলুর বিদ্যা মন্দিরে কত 130 থেকে 135 টাকার মধ্যে সারা মাসের বিল দাদু মহারাজ ম্যানেজ করতেন। কি করে করতেন আমার মাথায় ঢোকে না, কারণ আমি বাড়িতে থাকলেও বোঝা ওর থেকে বেশি খেতাম। গাঁতিয়ে খাওয়া, মানে আমাদের ভাত আর ডাল তো অফুরন্ত, মাছের পিসটা হয়তো ছোট, তারপর রাত্রিবেলা একটা করে ডিম ডিম দিত, হ্যাঁ, ডিমের ঝোল। সে যাই হোক, মানে বাজারে ঝাড়তি ফুর্তি দিয়ে বিধু মহারাজ দোকান ফোকান করে সব এদিক ওদিক ম্যানেজ করতেন। কিন্তু ওই 4 বার খাওয়া, হ্যাঁ, সকালবেলা উঠে বড় এক গ্লাস চা, বিস্কুট, তারপরে হচ্ছে ভাত, হ্যাঁ, ভাত, মাছ ভাত, একটা তরকারি, হাবিজাবি তরকারি। তারপরে বিকেলবেলা একটা বাদাম মুড়ি বা সামথিং, যা যা হতো আর কি। মানে হয়তো সপ্তাহে একদিন আবার ওই লুচি আলুর দম দিত, হ্যাঁ। তো তারপরে ওই রাত্রিবেলা কারেন্ট, মানে সন্ধে যেই শুরু হবে আর কি, সন্ধ্যে থেকে লাইটটা অন করতো, সেখান থেকে অফ, লাইট অন হতো, তারপরে 10টা লাইট অফ হতো। তারপরে আবার ভোর 4:45টায় আবার লাইট অন হয়ে যেত, হ্যাঁ, 4:45 আবার লাইট অন হয়ে যেত, আবার যতক্ষণ না দিনের আলো আসছে। ওই লাইট বিল মেটানো, থাকা, খাওয়া সব মিলে, হ্যাঁ, দাদু মহারাজের জীবনের গোল ছিল। মানে বেলুড়ে যারা মহারাজ, তাদের তো দুটো গোল, দুটো ওদের মহারাজদের, হ্যাঁ, পূজনীয় মহারাজ, আমি অসম্মান করছি না। তোদের জীবনে দুটো গোল আর কি, ওদের রামকৃষ্ণ মিশন বেঁধে দিয়েছে, আত্মনম অক্ষার্থাং জগৎ হিতায়চ, নিজেদের মোক্ষ আর জগতের হিত। আর দাদু মহারাজ গোল হচ্ছে 3 নম্বর, হচ্ছে মেস বিলটাকে, হ্যাঁ,
$130 থেকে $135 মধ্যে রাখা, মানে $130 থেকে $135 মধ্যে রাখা, মানে ভাবা যায় না ওই পয়সায় কি করে এই এতগুলো জিনিস উনি ঠিক মিলিয়ে দিতেন। মানে আমাদের ওই গাঁতিয়ে ইয়াং ছেলেদের গাঁতিয়ে খাওয়া, 16 বছর 18 বছর, 16 থেকে 18, মানে তখন তো পেটে খিদে আছে রে ভাই। হুম, তো খাচ্ছি, আবার ইলেকট্রিকের বিল দিতে হচ্ছে, মানে সব মিলেমিশে মানে অদ্ভুত ব্যাপার। কিন্তু তখন বাবা মারা যাওয়ার আমার মনে হলো বাড়ি থেকে যদি একটু সুরাহা করতে পারি, ওই বয়সে এসে মনে হলো। তখন একেএস এর কোচিং ছিল, বায়োলজির কোচিং, ওটা নিলে হয়তো আমার জীবন অন্যরকম হয়ে যেত, হয়তো আমি, বা এমসি হয়তো হতো না, ওই মাসির গপ থাকলে এমসি হতোর গল্প। মানে একেএস জয়েন্টের স্পেশাল কোচিং দিতেন, তারপরে মৃণাল বাবু কেমিস্ট্রির দুর্দান্ত কোচিং দিতেন। ওই কোচিংগুলো আমি সিলেক্টও হয়ে গেছিলাম পারফরমেন্সের বেসিসে, কিন্তু আমি নিইনি। তখন মনে হলো না না, বাড়ির উপরে চাপ দেবো না। কিন্তু পরে দেখেছি মানে চা কতটা মিষ্টি হবে সেটা কতটা চিনি দেবে তার উপর নির্ভর করে। প্রিপারেশন ছাড়া যারা জয়েন্ট দেওয়ার কথা ভাবে বা ভাবে, ওটা সম্ভব নয়। আমি আমার ব্যাচে যারা প্রিপারেশন নিয়েছি তারা সবাই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়েছে। হ্যাঁ, যারা প্রিপারেশন নেয়নি আমার মতোই, হ্যাঁ, এদিক ওদিক ঘুরে ফুরে। তারপরে যাই হোক, প্রভাকর মহারাজের সঙ্গে ঝামেলা, এটসেট্রা এটসেট্রা, পুরানো কাসুন্দি, তাড়িয়ে দেওয়া, বাগনান কলেজ, হ্যাঁ। তখন আবার ওইগুলো না হলে, হ্যাঁ, এই ট্রেনে কাজ করলে বা এতে কাজ করলে তাহলে আমি ওই আইআইটি বোম্বেতে যেতে পারতাম না। মানে আইআইটি বোম্বেতে গিয়ে ওই যে সেটা আর একটা রকম, হ্যাঁ, টেকনোলজির ব্যাপার, হাইটেক ব্যাপার স্যাপার। আর একটা আমার ইঞ্জিনিয়ারিংয়ের উপরে একটা অ্যাভারশন ছিল, যেটা কেন ছিল আমি আজও আমি মাথায় ঢোকাতে পারিনি। এখন মনে হচ্ছে কম বয়স ওটা না থাকলেই ভালো হতো। হ্যাঁ, শুধু শুধু ওটা ডিসলাইক করার কোনো মানে হয় না, রাইট? আমার মনে হয় তো ঠিক আছে, ডাক্তার হলে ঠিক আছে, কিন্তু ইঞ্জিনিয়ার দরকার না। না না, ইঞ্জিনিয়ার, আমি ইনফ্যাক্ট ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাওয়ার কথা ভাবিনি কোনোদিন। হ্যাঁ, ভগবান সুযোগ দিয়েছিল ক্যালকাটা ইউনিভার্সিটিতে যখন 1999 সালে 69 পয়েন্ট সামথিং% পার্ট 1 পার্ট 2 মিলে হলো। তখন তো আমি চাইলেই যে কোনো একটা বিটেক পড়তে পারতাম, মানে ওই ভুলটা আমি করেছি তখন। ইনফ্যাক্ট আমার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া উচিত ছিল। কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড নিয়ে কেউ যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে, ইটস দ্য বেস্ট থিং দে ক্যান ডু ইন দেয়ার লাইফ। মানে এখানে আমি আমেরিকাতে দেখছি তো, যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেছে, অথচ ওই ক্যালকাটা ইউনিভার্সিটির মানে ব্যাচেলার্স ইন কেমিস্ট্রি অনার্স, মানে ওরা বিশাল করে খাচ্ছে। তার কারণটা বলছি, মানে মাঝে মাঝে আমি ওরকম পাবলিক দেখি আর কি, তো মজা করি। আমি তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের বলি, কেন তুই কেমিক্যাল ইঞ্জিনিয়ার ভালোই তো আছিস। মানে একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ারকে আমি জানি, নাম বলবো না, মানে ভীষণ লাইফ এনজয় করে, মানে দুর্দান্ত। ওর আমার মানে আমি ওর ভক্ত, বেসিক্যালি ওর লাইফস্টাইলের আমি ভক্ত। ওর প্রথম দিন থেকে ওর গোল ছিল হচ্ছে যে একটা বড় কোম্পানিতে ছোট কাজ করবে। মানে সে কি রে, ওকে বড় বলে, দেখ বড় কোম্পানিতে যে আমি বড় কাজ করতে যাই তাহলে আমার দায়িত্ব বাড়বে, আমি পয়সা করি পাবো, কিন্তু তাতে আমি তো জীবনটাই উপভোগ করতে পারবো না। এই যে উইকেন্ডে মাল খাওয়া, এই ঘুরতে যাওয়া, লং ড্রাইভ করা, ওইগুলো আমি পারবো না। কাজ করবো বলে আমি আমেরিকায় আসিনি। যারা কাজ করবে করছে করুক, আমি আমার মতো করে থাকবো। সেই জন্য আমার লাইফ গোল হচ্ছে একটা বড় কোম্পানিতে ছোট কাজ করা, কারণ বড় কোম্পানি হলে কোম্পানিটা উঠে যাবে না, ফলে আমাকে আবার নতুন করে শুরু করতে হবে না। তাহলে তুই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হলে কেন হতে গেলি কেন, মানে তুই তো ইঞ্জিনিয়ার। বলে ওইটাও কেমিক্যাল ইঞ্জিনিয়ারটাই তো, ওইটাই তো মজার ফান্ডা। মানে যখনই কেমিস্ট্রির প্রশ্ন করবে, কারণ কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের জানিস তো, কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের 3টে হাত, ডান হাত, বাঁ হাত আর অজুহাত। হ্যাঁ, তো বলতো কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে আমি 3টে হাতই ব্যবহার করতে পারবো। যেই কেমিস্ট্রির প্রশ্ন আসবে তখন বলবো, দেখুন আমি তো কেমিক্যাল ইঞ্জিনিয়ার, আমি কেমিস্ট্রি নই। আবার যখন কেমিস্ট্রির প্রশ্ন আসবে তখন বলবে, দেখুন আমি তো কেমিক্যাল ইঞ্জিনিয়ার, কেমিস্ট্রির লোক নই, ফলে আমি বিন্দাস আছি। মানে ও আমি ওর ভীষণ ভক্ত আর কি, মানে জাস্ট ভীষণ ভক্ত। বাঙালি ছিল দুর্দান্ত দুর্দান্ত। তো আমি ভাবি আর কি, মানে আমার যখন ওই সুযোগটা এসেছিল আর কি, বিটেক যে কোনো একটা কেমিক্যাল ইঞ্জিনিয়ার, যা খুশি ইঞ্জিনিয়ারিং আমি পড়তে পারতাম। ইনফ্যাক্ট তখন 69% নিয়ে চয়েস ছিল। কিন্তু আমি চয়েস করলাম একটা ভালো জায়গা থেকে মাস্টার্স করবো, হ্যাঁ, কম পয়সায় আইআইটি থেকে মাস্টার্স করবো, আর সব থেকে সস্তার আইআইটি থেকে মাস্টার্স করবো। সব থেকে সস্তার আইআইটি হচ্ছে বোম্বে আইআইটি, কারণ ওরা ইন্ডাস্ট্রি থেকে এত কামায়, দেওয়া ছেলেদের পেছনটা মারে না। হ্যাঁ, খাওয়া দাওয়াটা একটু খারাপ, ওই ওই মানে ওই যেটাই লাঞ্চ সেটাই ডিনার, মানে বাঙালির ছেলে মাছ ভাত নেই আর কি। হ্যাঁ, যেটা খড়গপুরে গেলে খুব সুবিধা হতো আর কি, আইআইটি খড়গপুরে তো শুনেছি ওদের দুর্দান্ত খাওয়া দাওয়া, কিন্তু মেস বিলও সেই রকম। আর এখানে 1000 টাকার মধ্যে মেস বিল হয়ে যায়, কিন্তু তোমাকে ছোলার তরকারি খেতে হবে, ভাত ডাল আচার, ছোলার তরকারি, রুটি, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এক বাটি দই। ওটাই লাঞ্চ, ওটাই ডিনার, একই জিনিস, একই মেনু, অলমোস্ট এভরিডে। 2 বছর ধরে খাওয়া। আমি কোনোদিন মেস থেকে একটা চিপসও কিনে খাইনি, হ্যাঁ, কারণ আমার তখন প্যাকেজও ছিল না, বাড়ি থেকে পয়সা নিয়ে গেছিলাম নিজের সমস্ত, তো সস্তায় চালানো। তা তখন আমাদের আইআইটি বোম্বে ছিল মানে 8,000 আর 3,000, 11,000। তখন আইআইটি খড়গপুর ওই বছরই নিতে হচ্ছে 19 আর 5, 24,000, বুঝতেই পারছেন। ওই যেমন চিনি দেবে সেরকম মিষ্টি হবে গল্প। কিন্তু আইআইটি বোম্বে গিয়ে যেটা হলো, ওদের ফেসিলিটিস তো দুর্দান্ত, হ্যাঁ, সেটা তো নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ,
তারপরে ওই বিনোদ কুন্দানি, আমাদের অর্গানিক স্পেশালে ছিলাম আমরা 9 জন। আইআইটি বোম্বেতে স্পেশাল ভাগ হয়ে যেত, অর্গানিক কেমিস্ট্রিতে মাস্টার্স করবে কি ফিজিক্যাল কেমিস্ট্রিতে মাস্টার্স করবে কি ইনঅর্গানিক কেমিস্ট্রিতে মাস্টার্স করবে, আনলাইক আদার্স। হ্যাঁ, তো প্রথম থেকে ওরা ভাগ করে দিত, তো র্যাঙ্কের ওপর নির্ভর করে। তো আমি কপালের জোর ছিল ভালো, কিছু পাবলিক হাতে এদিক ওদিকে স্যাক্রিফাইস করেছে। আমি ওই অর্গানিকের 9 জনের মধ্যে আমার বাঁধা সিট ছিল হচ্ছে 7 নম্বর বা 8 নম্বর। 9 নম্বর হতাম না, আমার যে কেউ ছিল একজন, তো যাক বলবো না। তো আমি ওই 7 আর 8-এর মধ্যে ঘোরাঘুরি করতাম 9 জনের মধ্যে। আর কিন্তু ওই দেখলাম বিনোদ কুন্দানির মতো ছেলে, মানে খুব খারাপ লাগে। হ্যাঁ, একটা ভিডিও করেছিলাম, জানি না কেউ দেখেছে কি না, মানে আমাদের ব্যাচে টপার, মানে সে বিনোদ কুন্দানি নিয়ে আর এক রকমের, মানে ওই রকম ভগবান দত্ত প্রতিভা আর হার্ড ওয়ার্কিং, আর মানে যেটা গড গিফটেড মেমোরি যেটাকে বলে আর কি, মানে ফটোগ্রাফিক মেমোরি যেটা বলে, সেটা আমি দেখেছিলাম ওই বিনোদ কুন্দানি সিদ্ধার্থের মাঝে। সিন্ধি ছেলে, ভীষণ খাটতে পারে। আর অসম্ভব, মানে একটা কথা বললে, মানে আমাদের তলোয়ার তখন, আমাদের এস তলোয়ার, ডক্টর এস তলোয়ার হচ্ছে আমাদের তখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি তখন অর্গানিকের পড়াতেন। তো ওনার ঘুমের সমস্যা ছিল, কর্নেল থেকে পিএইচডি করেছেন, বুড়ো মানুষ, পুরো একদম সান্তা ক্লজের মতো দাড়ি, হ্যাঁ, লম্বা ফর্সা। তো এইরকম সকালবেলা পড়াচ্ছেন, একটা প্রশ্ন করলাম, বাস, ইটস এ গুড কোয়েশ্চেন, ঠিক আছে আজকে ডিনারে পরে চলে আসো। এবার যারা আইআইটি বোম্বের জানেন না, মানে আইআইটি বোম্বে স্টাফ ক্যান্টিনটা হচ্ছে রাত্রি 2টো পর্যন্ত খোলা থাকে, রাত্রি 2টো পর্যন্ত চা পাওয়া যায়, ইয়াস স্যার, 2 টাকার চা, যেটা ক্যাম্পাসের মধ্যে 2 টাকার চা, রাত্রি 2টো পর্যন্ত। আর রাত্রি 2টো যখন বন্ধ হয়ে যায় তখন চিংস খুলতো, চিংসটা হচ্ছে সন্ধ্যে 6টার সময় খুলতো আর সকাল 6টা পর্যন্ত, ওটাতে মানে খাবার দাবার সব পাওয়া যেত, তখন অন্য রকমের দিন ছিল আর কি, এখন অনেক বদলে গেছে। হ্যাঁ, কারণ আইআইটি বোম্বে অন্য রকমের কালচার ছিল, সারা রাত্রি কাজ করতো সবাই, কেউ না কেউ। তো এইরকম চলো ওরা আমাদের ডাকলেন, আর আইআইটিতে প্রফেসররা ভীষণ শক্তিশালী, কিচ্ছু কোনো দিন না বলা যাবে না। ফলে আমাদের ওই পেছন পেছন বলেছে খাবারের পরে, রাত্রিবেলা ডিনারের পরে চলে এসো, চলে এলাম 9টার সময়, রাত্রি 9টার সময় এলাম। সেই 9টা থেকে 12:30 1টা পর্যন্ত তলোয়ার সাইডে চলছে ডিসকাশন, সেটা বন্ধই হয় না, আমরা উসগুস করছি, 9টা ছেলে কিছু বলতেও পারছি না। তারপরে ওই 12টার পরে হয়তো 12:30 নাগাদ তলোয়ার বলে চলো একটু চা খাই। হ্যাঁ, তো সবাই ওই তলোয়ার সাইড যাচ্ছেন, হ্যাঁ, অধ্যাপক এস তলোয়ার, আর আমরা পেছন পেছন যাচ্ছি, চা খাবেন, ডাচ ট্রিট আর কি, এই দেশের ভাষা, মানে নিজের চায়ের পয়সা নিজেকেই দিতে হবে, উনি দেবেন না। তো দিয়ে তারপরে ওই চাটা খেয়ে দিয়ে তারপরে হোস্টেলে যাবো, আবার পরের দিন সকালবেলা ক্লাস, সেটা মিস করা যাবে না, 8টার সময় ক্লাস, রাইট। আইআইটিতে প্রফেসররা তো অসম্ভব শক্তিশালী, হ্যাঁ, ওদের সাথে পাঙ্গা নেওয়া যাবে না, কখনো যাবে না, একদম জীবন শেষ হয়ে যাবে পুরো, পুরো একদম আমেরিকার মতোই আর কি, আমেরিকা তো একই কেস। এখানে যদি আপনি সাদাদের সঙ্গে বা বড় লোকের সঙ্গে যদি পাঙ্গা নেন, আপনার জীবন শেষ, মানে আই এম লিভিং এক্সাম্পল অফ দ্যাট। মানে যাদের পাওয়ার আছে তাদের সঙ্গে যদি পাঙ্গা নেন, ইউ আর ডান, ইউ আর ডান, আই মিন সিম্পল হয়ে, মানে যদি আপনার পয়সা প্যাকেজ না থাকে, হ্যাঁ, লয়ার ধরার ক্ষমতা না থাকে। এই কারণে লোকে জিজ্ঞেস করে যে তুই আমেরিকাতে এসেছিস, মানে আমেরিকাতে কি বলুন তো, একটা অদ্ভুত ব্যাপার, দেশে কি, আমি এর কথাই বলছি, আমাদের বেলুড় বিদ্যা মন্দিরের প্রফেসর অম্বিকেশ মহাপাত্র, প্রফেসর অম্বিকেশ মহাপাত্র এম, উনি তো বেলুড় বিদ্যা মন্দিরে পড়াতেন, শুনেছি আর কি, শোনা কথা, জানি না কতটা সত্যি। প্রভাকর মহারাজ ওনাকে একটু অপমান করতেন আর কি, মানে আমাদের আত্মপ্রিয়ানন্দ, উনি বলতেন যারে ও অম্বিকেশ বাবু যা পড়ান, ফিজিক্যাল কেমিস্ট্রি যা পড়ান, আমাদের সনাতন তাপেই পড়িয়ে দেবে, সনাতন হচ্ছে দারোয়ান আর কি। তো তো স্বাভাবিক কারণ বেলুড় বিদ্যা মন্দিরে ছেড়ে বাইরে চলে যান, তারপরে তো কার্টুন কাণ্ডের তো যা তা অবস্থা হয় ওনার। হ্যাঁ, আমি বলবো না এখন, সরকার তো ওনার মানে মোটামুটি সাড়ে সর্বনাশ করে দিয়েছিলেন জীবন, কিন্তু উনিও কিন্তু আইনের সাহায্য নিয়ে উনি ওর নামটা পরিষ্কার করতে পেরেছেন। হ্যাঁ, সরকারকেও উনি, হ্যাঁ, আইনের সাহায্য নিয়ে শিক্ষা দিতে পেরেছে, যেটা আমেরিকাতে আমি পারবো না। আমেরিকাতে কি, মানে আমার যখন কোনোদিন যদি বই লিখি আর কি, যদি বেঁচে থাকি ততদিন, এখন তো একটা ব্যাকআপ গিয়ার নিতে হবে, পরিস্থিতির চাপে পড়ে আমি স্টে অ্যাট হোম ড্যাড হয়ে যাই 2018। তো আমাকে যেখানে 7 বছর পড়ানোর পরে 8 বছরে যখন একটা জব ইন্টারভিউ দিল না, অথচ ওদের ইউনিভার্সিটির 100 বছরের ইতিহাসে আমার মতো কোনো একাডেমিক ক্রিডেন্সিয়াল কোনো ফ্যাকাল্টি ছিল না। বললাম এটা কী হলো, আমাকে চাকরিটা দিচ্ছেন না স্যার, ঠিক আছে, কিন্তু বলেন ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি, পাবলিক ইউনিভার্সিটি, আমার ট্যাক্সের পয়সা দিয়ে চালাচ্ছেন, হ্যাঁ, আরকানসাস স্টেট ট্যাক্সে নিয়ে, অথচ আমার 3জনের মধ্যে আমি কি করে একজন নই? আপনাদের 100 বছরের ফ্যাকাল্টির ইতিহাসে কারেন্ট পাস্ট প্রেজেন্ট মিলেও কেউ নেই যে হার্ড সায়েন্সে পিএইচডি আছে, আর তারপরে এমবিএ আছে। হ্যাঁ, মানে পিএইচডি করলে 100% এডুকেটেড মানুষের মধ্যে 3% হচ্ছে পিএইচডি ডক্টরেট থাকে, আর মাস্টার্স হচ্ছে 18%, হ্যাঁ, 18%। তো আমার যেহেতু কেমিস্ট্রিতে পিএইচডি আর
এমবিএ মানে বিজনেসে মাস্টার্স, তার মানে আমি ওখানেই হয়ে গেলাম 0.54%। মানে প্রতি 200 জনে আমার মতো পড়াশোনা বোকা হদ্য পাবলিক হচ্ছে একজন, 0.54%। 200 জনের এক পিছু একজন। তো তাকে তুমি একটা জব ইন্টারভিউ পর্যন্ত দিলে না। জব ইন্টারভিউ মানে হচ্ছে তিনটে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট। তখন আমি বললাম আর কি, আমি চিঠি লিখেছিলাম, আই এম নট জবলেস, নট স্মাইললেস। সেটার রেসপেক্টে আমাকে ওই রকম পার্মানেন্ট ট্রেসপাসিং অর্ডার দিয়ে দিল। যাই হোক, সে অনেক গল্প আর কি। অথচ একটা বাচ্চা ছেলেও জানে যে পার্মানেন্ট ট্রেসপাসিং অর্ডার কখনো দেওয়া যায় না টেম্পোরারি না দিয়ে, এটা ইলিগাল, রাইট? তখন কিন্তু আমি আমেরিকান নাগরিক। ওই লোকে বলে না যে আমেরিকার নাগরিক হয়ে তুমি করবে, মানে ভুল করেছো বলো কেন? ধরুন আমি যদি আমেরিকান নাগরিক হয়ে গ্রিন কার্ড থাকতো, তাহলে আমি ইন্ডিয়ান এম্বাসিকে বলতে পারতাম, হে কী হচ্ছে এটা, দেখুন স্যার কী রকমের চ্যাংড়াপনা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে একটা পাবলিক স্পেসে আমি যেতে পারবো না, আমার বাচ্চাদের নিয়ে যেতে পারবো না, আমি হাঁটতে পারবো না। হ্যাঁ, মানে জাস্ট একটা চিঠি লেখার জন্য। অথচ ওই একই স্কুলে এখন যে সায়েন্সের ডিন মরক্কোর মুসলমান ভদ্রলোক, নাথিং এগেনস্ট হিম, ফিজিক্সের পিএইচডি, উনি বউকে পিটিয়ে জেলে গিয়েছিলেন, যেটা আমাদের দেশে ভাবা যায় না যে ডিন, হ্যাঁ, বউকে পিটিয়ে জেলে গেছে, তারপরে তার ডিনের চাকরিটা আছে। ইউনিভার্সিটি করলো কি, ওকে 6 মাসের সুযোগ দিল, যাতে লোকে গুগল সার্চ করলে তো পেয়ে যাবে যে উনি ডোমেস্টিক ডোমেস্টিক ব্যাটারি চার্জে ম্যাগনোলিয়া, নাম বলে দিলাম, পুলিশ স্টেশন ওকে করেছিল আর কি, হ্যাঁ, অ্যারেস্ট করেছিল। তো যাই হোক, ডিভোর্স হয়ে গেছে, অনেক কিছু গল্প। তারপরে উনি আর বাংলাদেশ থেকে, মানে খারাপ লাগে আর কি, বাঙালি আর কি, বাংলাদেশ থেকে যারা ম্যাথমেটিক্সে বিশেষ করে পিএইচডি করে, আমার তাদের প্রতি খুব সম্মান আর কি। মানে ওটা তো মানে মাদার সায়েন্স। তো ওই একজন, নাম বলবো না, উনি অ্যাকচুয়ালি ওই মরক্কোর যে এখন ডিন, মরক্কোর ফিজিক্স পিএইচডি ডিন, তাকে চেয়ার হিসেবে আর কি করে দিয়েছিলেন। ওই ব্যাকগ্রাউন্ড আর কি, মানে তুমিও মুসলমান আমিও মুসলমান, চলো আমরা করি। মানে ওটা আমার খুব খারাপ লেগেছিল আর কি, খারাপ লেগেছিল। মানে খুব, মানে ভাগ্যক্রমে আমি বাংলাদেশ থেকে অনেক ভালো ভালো একেই দেখেছি আর কি, মানে ভালো ভালো আমার বন্ধু গ্র্যাজুয়েট স্কুলে আমি মিশেছি। তো ওইটাই আর কি, ওইটাই বলি যে আমি যদি আজকে গ্রিন কার্ড থাকতো, হ্যাঁ, আমেরিকা সিটিজেন যদি আমি না হতাম, তাহলে আমার একটা ভারতবর্ষের ইন্ডিয়ান কনসুলেটে আমার কিছু দাবি দেওয়া থাকতো। এখন তো আমি ক্র্যাকে পড়ে গেছি। এই কিছুদিন আগে আনন্দ, হয়তো খবরের কাগজে দেখেছেন আর কি, আনন্দবাজার বা অন্য কোনো খবরের কাগজে দেখেছেন, হ্যাঁ, একজন প্যাটেল বলে একজন ভদ্র, মানে হোটেল বিজনেস তো আমেরিকাতে বেশিরভাগ। ওই বাচ্চা পড়ে যাচ্ছিল, ধরার চেষ্টা করেছেন, তাকে রং চার্জে ঢুকিয়ে দিয়েছিল যে আমি কিডন্যাপ করার চেষ্টা করছি। অথচ টাইলিনার কিনতে গেছিলেন, হ্যাঁ, 3 মাস জেলে, পুরো বুড়ো মানুষ 3 মাস জেলে। আমি ঠিক কি ভুল জানি না, কিন্তু ভিডিও যেটা দেখাচ্ছে তাকে কখনোই মনে হয় না। আর কি, কেউ যদি কিডন্যাপ একটা বাচ্চাকে করতে চায়, তারপরে সে গিয়ে আবার টাইলিনাল কিনে আবার কাউন্টারে এসে চেক আউট করছে, মানে এটা তো একটু বাড়াবাড়ি হয়ে যায় না? মানে যদি একটু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সগুলো যদি দেখেন, কেউ কিডন্যাপ করে আপনার মনে হবে সে কিডন্যাপ করে তারপরে হাতে একটা কাগজ নিয়ে টাইলিনাল কিনে আবার এসে সেটাকে রিসিট নিয়ে বেরোচ্ছে, মানে অত আধ ঘন্টা ধরে? মানে এটা কী রকমের অসভ্যতা! তো ওইগুলো আছে আর কি আমেরিকাতে আর কি, যেটা অম্বিকেশ বাবু আর কি, হ্যাঁ, সরকারি সাহায্য যেটা পেয়েছেন, আমি এখানে সরকারি কোনো সাহায্য পাবো না। কারণ আমার বউ আর ইউনিভার্সিটিতে পড়ায়, ফলে আমরা জাস্ট এনাফ রোজগার করি যে আমরা ওরা পাবো না। আমি যদি কালো হতাম তাহলে বিশাল ব্যাপার। এই এসিএলইউ আছে, হ্যাঁ, হ্যাঁ, ওরা হচ্ছে ব্ল্যাক আমেরিকানদের এগেনস্টে কিছু হলে বিনা পয়সায় কেস লড়ে দেবে একদম, হ্যাঁ, প্রবণ। তো আমি ওদের সাথে যোগাযোগ করেছি, কিন্তু আমি তো ইন্ডিয়ান, আমার কোনো রিপ্রেজেন্টেশনই নেই আর কি। তো ওই ভোটটা দিই আর কি, নাগরিক বলে এই দেশে 2017 থেকে ভুল করে নাগরিক হয়েছিলাম। 15 বছর ধরে বসেছিলাম, 15 বছর, হ্যাঁ, নাগরিক না হয়ে চেপে চেপে বসেছিলাম। কিন্তু তারপরে বউ ইউক্রেনের, তো বাধ্য হয়ে নাগরিক হতে হলো আর কি। 2017 ক্রিমিয়াটা যখন রাশিয়া নিয়ে নিল, কারণ ওকে তো পাসপোর্ট পাচ্ছিল না, তো ওকে নাগরিক হয়ে গেল, তো আমার জন্য ওয়েট করছিল। তো ওইটা বলি আর কি, হ্যাঁ, যখন বলে যে আমেরিকা এসে ভুল করেছি কিনা, আমেরিকার প্রচুর ভালো ভালো নিয়ম আছে, কিন্তু কেউ মানে না। আর বড় লোক না হলে, লয়ার না ম্যানেজ করতে পারলে, মানে এটা ভাবা যায়, মানে যে ক্ষমতায় থেকে একটা বাইরের দেশে থেকে প্লেন গিফট নিচ্ছে, বা রিজার্ভ ব্যাংকে যে আছে তার পেছনে লাখ লোক লাগিয়ে দিচ্ছে, মানে এটা তো যাতা, মানে পয়সা থাকলে এখানে যা খুশি করা যায়, পরিষ্কার কথা। তা আমার যদি পয়সা নেই, তখন আমেরিকাটা হচ্ছে ওই একটা গল্প আছে। আবার এটাও সত্যি, যদি আমেরিকা না আসতাম, আমার মনে আছে, ফ্যামিলি বলবো না, 20 বছর ধরে, হ্যাঁ, আমার অর্থনৈতিকভাবে আর কি ফ্যামিলিতে আমার বাগদানের আর কি ভাই বোনের মধ্যে আর কি যেটা সাহায্য করা, সেটা আমার মহান ব্যাপার নয়। কীরকম বলছি, আমার কাছে হয়তো $100 অতটা কষ্টকর নয়, হ্যাঁ, ম্যানেজ করা। কিন্তু ওই $100 আমি যখন ইন্ডিয়াতে পাঠিয়ে দেবো, আমার বাগদানে পাঠিয়ে দেবো, ওই $100 তখন 8,500 টাকা হবে। ওই 8,500 টাকা দিয়ে একটা মানুষ কিন্তু ডাল ভাত খেয়ে সারা মাস চালিয়ে নিতে পারবে, রাইট? তো ওইটা ওই মহানুভব নয় যে আমি যদি আমেরিকাতে না আসতাম,
হ্যাঁ, আমি 20 বছর ধরে একটা ফ্যামিলি মেম্বারকে ওইভাবে সাপোর্ট দিতে পারতাম না। আমাকে সবাই আওয়াজ দিত, কি তুই ভস্যে ঘি ঢালছিস? আরে না, ভস্যে ঘি ঢালা নয়, আমরা একসাথে বড় হয়েছি, মানে ওগুলো তো করতে হবে। হ্যাঁ, ওইটা আমি পারতাম না হয়তো আমেরিকায় না এলে। হ্যাঁ, আর আমার মাস্টারমশাই বলতেন স্বর্গেও ছুঁচো আছে, তাই মানে এই আমেরিকাতে এসেছি মানে আমার আক্ষেপ আছে কিনা বা সাবজেক্টটা নিয়ে আক্ষেপ আছে কিনা, দেখুন আপনি যাই করুন ওই মাসির গোপ থাকলে মেসো হতো সিচুয়েশনটা আসবেই। হ্যাঁ, আমি জয়েন্টের কোচিং নিয়ে যদি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতাম, যেটা বেলুড়ের বেশিরভাগ স্টুডেন্ট হয়, তাহলে আমার জীবনটা একরকম হতো। তারপরে সেকেন্ড বার যখন ভগবান ভদ্রলোক চান্স দিয়েছিলেন, আমি যদি বিটেক পড়তাম, হ্যাঁ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং দিকে যেতাম, আমি অনেক বেশি রোজগার করতাম কেমিস্ট্রির থেকে। বা আমেরিকায় যদি আমি না আসতাম, আইআইটি একটা ডিগ্রি নিয়ে আমি তো ইন্ডিয়া বিশাল করে খেতাম। হ্যাঁ, অ্যাটলিস্ট মানে আইআইটি বম্বে ডিগ্রি অ্যাটলিস্ট 1999 সালে তখন কিছু দাম ছিল। হ্যাঁ, একটা কলেজ ফলেজে কোথাও না কোথাও একটা জুটিয়ে নিতাম ঠিক। হ্যাঁ, স্কুলে হোক বা কলেজে হোক একটা ঠিক জুটিয়ে নিতাম। হ্যাঁ, চাকরি। হ্যাঁ, একদম সারা জীবনের মতো পেনশন অ্যান্ড চাকরি। আর এখানে তো কিচ্ছু নেই। হ্যাঁ, এখানে কিচ্ছু নেই, মানে এডুকেশনের জন্য কেউ সম্মান দেয় না সেই হিসাবে। তাই বলা খুব ভুল যে আবার এখানে এসেছি বলে আমি একটা করে খাচ্ছি, এই যে মানে আমাদের দেশে আর কি যে লোন অফিসার পর্যন্ত পৌঁছে যাই। হ্যাঁ, ইনফ্যাক্ট এখনই দুটো রিফাইন্যান্সিং এর কাজ করছি আর কি, তখন মিথ্যে কথা বলতে হয়, সাদা মিথ্যে কথা, কখনো কিছু ভুলভাল বলতে হয়, মানে ক্ষতিকর নয় আর কি, মানে কিছু কিছু জিনিস জিজ্ঞেস না করলে বলবো না, ডোন্ট আস্ক ডোন্ট টেল। আর কিছু কিছু জিনিস দেখানো যে হয়তো ভাড়া আদায় করতে পারছি না, কষ্ট হচ্ছে, তবু সেটা বলা যাবে না যে আমি ভাড়া আদায় করতে পারছি না, কষ্ট হচ্ছে, তাহলে আমাকে আর লোন দেবে না, বা বিক্রি করা যাবে না দুম করে যখন লোনের কাজকর্ম চলছে। তো কিছু বা জোরে গাড়ি চালাচ্ছি, পুলিশ ধরলে আমি কি বলবো যে আমি জোরে গাড়ি চালাচ্ছিলাম জেনে? তখন ও অফিসার আই এম সো সরি, আই ডিডন্ট ইভেন রিয়েলাইজ। মোটেই না, আমি নিশ্চয় আমাকে ভালো করেই জানি আমি জোরে গাড়ি চালাচ্ছি। হ্যাঁ, এই তো 23 বছরে একটাই টিকিট আছে আমার, স্পিডিং টিকিট। তো নিয়ম ধরে জোরে চালাই আর কি। তো ওই সবগুলো দেখলে আমার মনে হয় মানে এইভাবে ওই যেমন কোনো বাবা বলতে পারবে না একটা পার্টিকুলার মোমেন্টের হয়তো সেরকম আছে যে ছেলেকে বেশি ভালোবাসে না মেয়েকে বেশি ভালোবাসে। তো ওই 2002-এর মে মাসে আমেরিকাতে আসার জন্য আমার আক্ষেপ আছে কিনা এটা খুব বলা মুশকিল। হ্যাঁ, দেশের খাবার দাবার তো মিস করি, আড্ডা মিস করি, সেটা যদি বলেন এই বয়সে এসে। হ্যাঁ, বাই দ্য ওয়ে আমার হেঁড়ে গলা এদিক ওদিক গান করা নিয়ে আডু একজন মন্তব্য করেছেন, বাহ তুমি তো তোমার তান ফানগুলো খুব ভালো। আর ওটা যদি আমার ছোটো মেয়ে হতো খুব ভালো হতো, কারণ আমি তো দুকলি গান করলে আমার ছোটো মেয়ে শুরু করে ড্যাড এগেন। বাচ্চা মেয়ে, এই বছর 8 হবে। তো কিন্তু ওরও আর কি, আমি যেটা বলি আর কি, অমল মাস্টারমশাইয়ের কথা বলছিলাম, মানে আমি যখন ওকে খাওয়াতে খাওয়াতে আমি টেবিল বাজাই, আমার বউ তো আওয়াজ দেয়, হ্যাঁ তুমি এখনও খাওয়াচ্ছ, ও যখন কলেজে যাবে বেঁচে থাকলে তো ওই চামচ দিয়ে তুমি ওকে খাবে। আমি বলি, দেখো কলেজে যাওয়ার সময় ওকে যদি চামচ দিয়ে খাওয়াই অ্যাটলিস্ট আমি তো তখন তো বেঁচে আছি, তার মানে রাইট। তার মানে এটা বিগ ডিল, কারণ আমি অতদিন এই গাড়ি পুরোনো গাড়ি চলবে কিনা আমি জানি না, তো বউ রেগে যায় শুনে। এমনি আমাদের খড়ামটি লাগে, ঝগড়াঝাটি লাগে। মেয়েকে খাওয়া নিয়ে একটা আসলে কি, কোনো আত্মীয় স্বজন নেই আমার, বাগনানের বাড়ি থেকে কেউ এলো না, আসেনি এখনো পর্যন্ত। তো 23 ছাড়িয়ে 24 বছর হয়ে গেল, কি ওদের শাসন করব? স্কুলে গেলে মল্লিক লাস্ট নেম বল নিয়ে পড়াশোনা ঠিকঠাক করে, কিন্তু সবাই ওই পেছনে লাগে, কখনো মেক্সিকান বলে, কখনো ইন্ডিয়ান বলে, কি ওদের শাসন করবো বলুন তো? তো ওই জন্য আমরা আর মেয়েগুলো হচ্ছে মাথায় তুলে নাচে, তো আমার বউ সেটা নিয়ে আওয়াজ দেয়, তুমি মেয়েদের ছেড়ে দাও, আর ছেলেটাকে অত বকাবকি করো। হিন্দু তো মানে দুটো মেয়ে হচ্ছে মা, আর ছেলেটাকে তাকে এই তুই এটা করছিস কেন, ওটা করছিস কেন, তোমার একটু এ পায় আর কি। তো বলা আছে সেগুলো, না এটা তো ঠিক নয়। কিন্তু আমার ওই ছোটো মেয়ে দেখেছি আমি, যখন ওকে খাওয়াতে খাওয়াতে যখন টেবিল বাজাচ্ছি হয়তো আঙুল খেয়াল করছি না, তো ও দেখি ওর কিন্তু মানে যেটা অমল মাস্টারমশাই বলতো যে তোর রক্তে সুর আছে, আমার মনে হয় আমার ছোটো মেয়ের রক্তে সুর আছে, জানি না, হয়তো পার্সিয়ালিটি হতে পারে, কারণ ও যে বছরে জন্মায় মার্চে জন্মায়, আর মেতে আমি থেকে আমি বসে যাই পরিস্থিতির চাপে, স্টে অ্যাট হোম ডাব, লোকে ভাবে বিশাল কিছু ব্যাপার না, গল্পটা সেরকম নয়। ওই সেই দাদুর গল্প আর কি, মানে শীতকালের গঙ্গার ধারে জোকস আর কি। হ্যাঁ, বাচ্চাটা পড়ে গেছে, পাঁকের মধ্যে পড়ে আছে, আর তুলে আনতে হবে, মানে ডুবে যাবে না কিন্তু স্ট্রাগল করছে ঠান্ডায়, হঠাৎ করে এক দাদু দুম করে ঝাঁপ মারলেন। হ্যাঁ, দিয়ে দাদু বাচ্চাটাকে তুলে নিয়ে চলে এলেন, সবাই বলে, দাদা এই ঠান্ডার বাজারে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে খেয়ে গিয়ে উদ্ধার করবে, আর দাদু আপনি কি করে করলেন? বলে আমি সব বলবো, আগে বল কি আমাকে পেছন থেকে লাথিটা মেরেছিলি, রাইট? তো
আমাকে যখন বলে ও 3টে বাচ্চা স্টে অ্যাট হোম ড্যাড, মানে এই যে অমূল্য সময়, আরে বাবা তুমি 8 বছর ধরে যদি তুমি কাজ করো, প্রত্যেক মাসে কাজের শেষে তুমি চাও বা না চাও তোমার ব্যাংকে একটা স্যালারি ঢুকে যায়, ওই জীবনযাপনে যদি তুমি অভ্যস্ত হয়ে যাও, তোমার একটা নাইস এয়ার কন্ডিশন অফিস ইউনিভার্সিটি দিয়ে দিয়েছে, যা সফটওয়্যার চাইছো যা চাইছো, মানে কম্পিউটার, মানে টেকনোলজির তো কোনো অভাব নেই, এদের তো পয়সার তো অভাব নেই, কারণ ওটা তো বিজনেস, পুরো ইউনিভার্সিটিটা তো এখানে বিজনেস। আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট তো পুরো একদম ঘুঁটি ধরে পয়সা নিয়ে নেয় ওদের ঘাঁটি ধরে। তো সেখান থেকে হঠাৎ করে 8 বছর পরে আবিষ্কার করলো আমার কোনো পেচেক নেই, মানে স্টাফ কেস। ওই একটা বছর যে কি গেছে, মানে মানসিকভাবে আর কি, মানে ডিপ্রেশন যাকে বলে, মানে ভীষণ ডিপ্রেশন। আমি ইয়ার্কি মারি, কিন্তু ওই বাচ্চার ডাইপার চেঞ্জ করার জন্য তো আমি কোনো পয়সা পাই না, রাইট? হ্যাঁ। আর আমরা যতই বড় বড় কথা বলি, মানে চিনি আর মিষ্টি ওটা হচ্ছে সমানুপাতিক। হ্যাঁ, যতটাই চিনি দেবেন ততটাই মিষ্টি হবে। আমি জানি আমার এইসব কথাটার জন্য হয়তো অনেক সমালোচনা হবে, কিন্তু আমি আমি যেটা বিশ্বাস করি আর কি সেটা আমি বলি। আমি ঠিক কিনা জানি না, যেটা আমি বিশ্বাস করি সেটা আমি বলছি, কারো পছন্দ হলে হবে। সেটা হচ্ছে যে আপনার জীবনে যদি সব কিছু ঝুলে যায় কিন্তু ফাইন্যান্স ঠিক থাকে, স্লাইট চান্স ইউ উইল সার্ভাইভ। কিন্তু আপনার জীবনে যদি সব কিছু ঠিক থাকে আর ফাইন্যান্সটা যদি ঝুলে যায়, দের ইজ নো চান্স ইউ উইল সার্ভাইভ। মানে ওটা আমার থেকে ভালো কেউ জানে না। আর বাঙালি ছেলে বউয়ের রোজগারে খেতে পারবো না, ফলে ওই 1 বছর ধরে ভেবে টেবে তারপরে আমি আর ছোটো লোকের ব্যবসা আর কি। হ্যাঁ, সেই হিসাবে যেটা তো আমার বিজ্ঞানীর সাথেও মেলে না, কলেজ প্রফেসরের সাথেও মেলে না, এমবিএর সাথেও মেলে না, কিন্তু কি করব, আমার তো ওই পয়সা দিয়ে লয়ার ধরে নিজের সম্মান পুনরুদ্ধার করা, অথবা ওই পয়সাটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে, হ্যাঁ, বাচ্চাদের কলেজ যে যাতে করতে পারি আর কি, কলেজের পয়সাটা যাতে দিতে পারি। কারণ এই দেশে তো অনেক গন্ডগোলের নিয়ম আছে। হ্যাঁ, যেমন এই আমার বাচ্চারা 3টে বাচ্চা যে স্কুলে যায়, ওদের খাবারের পয়সা ভরে দিতে হবে প্রত্যেক সপ্তাহে। এবার সেটা খেয়ালও রাখতে হবে, কারণ আমি যদি বাই চান্স যদি খাবারের পয়সা দিতে ভুলে যাই, তখন ওদের করবে কি, লাঞ্চে ওই চিজ স্যান্ডউইচ দেবে। হ্যাঁ, মানে 2 পিস পাউরুটি আর মাঝে একটা চিজ। সেটা হয়তো একটা খারাপ কিছু নয়, কিন্তু বাকি সমস্ত বাচ্চারা জানতে পারলো ও ওর বাবা আর মা লাঞ্চের পয়সা দেয়নি। ওই যে খারাপ পাওয়াটা, হ্যাঁ, ওটা আমার ভীষণ গায়ে লাগে। ওটা আমি জানি সবাই বলবে তাহলে কী করবে, যার বাবা মা পয়সা দিতে পারছে না তাকে কি কি করে তাহলে খাবারটা দেবে, কে পয়সাটা দেবে? তো লোকে যেটা বলে যে বাচ্চারা কিছু বোঝে না, বাজে কথা, বাজে কথা। কারণ বাচ্চারা এতটাই বোঝে যে যখনই ওরা জানে যে ওর বাবা মা পয়সা ভরে দিতে পারেনি সেই সপ্তাহের খাবারের, ওরা কিন্তু খাবার খেতেই যাবে না, যাতে বন্ধুরা জানতে না পারে যে ওর বাবা পয়সা দেয়নি। কারণ ওই চিজ স্যান্ডউইচ দেখলেই তো ওরা 2+2 4 করে ফেলবে। হ্যাঁ, যে হেই ওর বাবা পয়সা দেয়নি। আর স্কুল সিস্টেম ভীষণ ক্রুয়েল, এবং আমাদেরও যা ছিল এখানেও তাই আছে, বুলিং ভীষণ হয়। হ্যাঁ, আমার বাচ্চাটাকেই তো ওই তো মেক্সিকান মেক্সিকান বলে মারে, ওই তো মানে আওয়াজ দেয়। একদিন তো ওর মুখ ফসকে বলে ফেলেছিল, কিন্তু যাকে বলেছিল সে দিদিমণির ছেলে, ফলে ওকে ইয়াস সারাদিন ওই আইসিএস ইন্টার স্কুল সাসপেনশনে ছিল আর কি। সে যাই হোক, কান্নাকাটি করে স্কুলে যাবো না, হ্যান করবো না, ত্যান করবো না। তো তোকে তো আর বলতে পারি না আমার স্কুলের গল্প কী ছিল, যে কী পরিমাণ মারধর খেয়েছি বা চ্যাংড়াপোনা করতাম। ওকে বললাম যা ভুল করেছি, শাস্তি পেয়েছিস, করিস না আর পরে, আর জাস্ট স্টে লো। আর বেস্ট রিভেঞ্জ হচ্ছে আরও বেশি সাকসেসফুল হওয়া। মানে এই যে মরক্কোর যে ডিন, হ্যাঁ, যে আমার জীবনটাকে ঝুলিয়ে দিয়েছে, হ্যাঁ, মুসলমান, মুসলমান বলে বলছি না, মানে হিন্দু হলেও তাই, আমার জীবনটাকে ঝুলিয়ে দিয়েছে। আমি যদি 15 বছর বেঁচে থাকি আর ওর থেকে বেশি রোজগার করতে পারি, আর ওর এই অস্বস্তিকর জিনিসপত্র যেগুলো 5 বছর পরে তো আর কিছু করতে পারবো না, আইন 5 বছর পরে সব ইরেজ হয়ে, মানে ইউ আর ওয়েস্টেড টু মাচ অফ ইউর টাইম। যখন আমি কল করেছিলাম এখানকার অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলের অফিস, হ্যাঁ, ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি অফিস, তাদেরকে বললাম সবাই ওই আর কি, মানে সাদাদের, তোমার যদি লয়ার না থাকে ও ধপের চপ, যেটাই আর কি। ওই কারণেই বলছি আর কি, যে আমেরিকাতে এসে এই ভুলটা করেছি, তখন মনে হয় কি অসহায় লাগে আর কি। হ্যাঁ, এটা পরের দেশ তো, এটা ভেবে আসছেন যেটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলছে, দুনিয়ার 1 নম্বর দেশ বলছে, অথচ ভেতরে ভেতরে যখন ওদের খারাপ সময় আসবে তখন কোনো সাহায্য নেই। ওই পাসপোর্ট ধুয়ে কি আমি জল খাবো, না আমার ডিগ্রি দিয়ে আমার ক্রেডিট কার্ডের বিল মিটবে, ফলে আমাকে কিছু করতে হতো। তখন ওই এমবিএর বিদ্যে ভাঙিয়ে আর ছোটোবেলাটাকে মনে রেখে যে দেখ, যে যে মরক্কোর যে ডিন ওর থেকে বেশি সাকসেসফুল হতে হবে। এই যে বাংলাদেশের যে সিলেকশন কমিটির চেয়ার, এখন ফুল প্রফেসর, ওই মরক্কোর লোকটাকে ডিন করেছে, পা চেটে, যাতে ওর সামনাসামনি হয়ে ওকে একদিন আমি অপমান করে বেশ মজাটা নিতে পারি। অপমান হয়তো করবো না, বেশ মজাটা নিতে পারি, আরও কিছু করতে পারবে না,
কারণ কি বলুন তো, আমি রিলিজিয়াস কিন্তু এটা বিশ্বাস করি ভগবানের থেকে সত্যিটা অনেক বেশি পাওয়ারফুল। কারণ ভগবানও কি আপনাকে মাফ করে দিতে পারেন, ভগবানও হ্যাঁ, মানে যদি ভগবানে বিশ্বাস করেন, ভগবান বলুন, আল্লাহ বলুন, যীশু খ্রিস্ট বলুন, যাই বলুন, হ্যাঁ ওদের ফরগিভনেস ব্যাপারটা আছে প্রত্যেকটা, মানে ওরা চাইলে ওদের মতামতটা বদলে দিতে পারে, কিন্তু সত্যি এমনই একটা জিনিস ওটা কোনোদিন বদলায় না, রাইট? আর এই মোরক্কোর ডিন বলুন, যে মানে ও তো অলরেডি বউকে পিটিয়ে তো জেলে গেছে, ওই তো সারা জীবনের মতো গেল। আমার কি হবে আমি জানি না, আমি হয়তো জানি না কার কি হবে কেউ বলতে পারে না। বাট এই যে হ্যাঁ, ম্যাথমেটিক্সের যে প্রফেসর, ওকে তো আমি চিরকাল মানে ওর পেছনে আমি আমি তো 3টে শর্ট লিস্টের ক্যান্ডিডেটের সিভি আমার কাছে আছে, কারণ আমি তখন ফ্যাকাল্টি। হ্যাঁ, সেখান থেকে দেখিয়ে দিতে পারি, কারণ আমার তো প্রিপেয়ারিং ফিউচার ফ্যাকাল্টি প্রোগ্রাম থেকে আমরা শিখতাম যে কী করে এমপ্লয়মেন্টের সময় সিভিকে স্কোর করতে হয়। তো সেই স্কোর করলে আমি দেখছি যে নিকৃষ্টতম ক্যান্ডিডেটকে তুমি পছন্দ করেছো, কারণ তোমরা একসাথে নামাজ পড়ো। আর শুধু তাই নয়, ডিনের বাড়িটাকে দিয়ে ওরা একটা মসজিদের মতো অর্গানাইজেশন করেছিল, যার অ্যাড্রেস হচ্ছে, যে ডিন হবে বলে আর কি, ডিনের বাড়ির অ্যাড্রেস, নিজের হোম অ্যাড্রেস। মানে তাকে কি করে সিলেকশন কমিটিতে দেয়, মানে আমার সেরা বন্ধুকে অ্যাপয়েন্টমেন্ট করছে আমাকে চাকরিটা দেওয়ার জন্য। তো আমার বন্ধু তো আমাকে চাকরি দেবেই, মানে এটা কি করে তোমাদের মানে এটা তো উচিত নয়, মানে এটা সরকারি জায়গা। আমি তো ঠিকই করেছিলাম যে আমি মানে লিবারেল প্রাইভেট কলেজে পড়ালে আমি অনেক পেতাম, প্রাইভেট কলেজ বা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালে আমি বেশি মাইনে পাবো, কিন্তু আমি ওই বড়লোক বাচ্চাদের ক্যাটারিং করতে পারবো না। হ্যাঁ, আমার ঠিক পোষাবে না, সেই কারণে আমি কম পয়সা সরকারি চাকরি করতাম আর কি, সরকারি ইউনিভার্সিটিতে সবসময় কাজ করার চেষ্টা করি। কিন্তু সেই সরকারি ইউনিভার্সিটি যে আমার ট্যাক্সের পয়সা নিচ্ছে, সেও যদি নিয়মকানুন না মানে, হ্যাঁ, তখন তো একটু খারাপ লাগে। তখন মনে হয় যে ভারতবর্ষে অনেক কিছু ঠিক আছে, অনেক কিছু ভুল আছে, অনেক কিছু ভুল আছে, কিন্তু অনেক কিছু ঠিক আছে। আমেরিকাতেও অনেক কিছু ঠিক আছে, আবার অনেক কিছু ভুলও আছে। হ্যাঁ, এই যে আমি আমার যখন লোন অফিসারের কাছে যাকে যাই তাকে বলি, দেখুন আমার পয়সা কড়ি হয়তো বিশেষ কিছু নেই, কিন্তু আমি তো এই দেশে 25 বছর বয়সে এসেছি, তারপর থেকে আজ পর্যন্ত কোনো বিল আমি করিনি। আমার ক্রেডিট কার্ডে ধার আছে, কিন্তু ধারটা এই কারণে আছে, কারণ আমি ওই ভাড়া বাড়ির সমস্ত জিনিসপত্র মেটেরিয়ালস যেগুলো আমি ক্রেডিট কার্ডে কিনি, আর আমি আস্তে আস্তে শোধ করে দিচ্ছি। হ্যাঁ, আর আমি আমার ম্যানেজমেন্টে একটা ডিগ্রি আছে, এইটা আমার প্ল্যান, আপনারা কি আমাকে সাহায্য করবেন? এই যে বলার জায়গা ইন্ডিয়াতে হলে আমাকে হয়তো করতো না। আর ছোটোখাটো ব্যাংকে তো কোনো নিয়ম মানতে হয় না, ফলে ওরা যখনই দেখে মানুষটা একে ভাঙিয়ে আমাদের অনেক প্রফিট হবে, কারণ বড় ব্যাংকে নিয়মকানুন মানতে হয়, তারা ইন্টারেস্ট রেটটা কম হয়, কিন্তু ছোটোখাটো ব্যাংক তো যা খুশি চার্জ করতে পারে, যা খুশি নিয়মকানুন ওরা রিপোর্ট না করেও চালিয়ে দিতে পারে। এই যে ছোট ব্যাংকগুলোকে, মানে 5টা লোক হলেই তো এখানে তো ব্যাংক হয়ে যায়, 5টা বড় লোক ফার্মার্স হলেই একটা ব্যাংক তৈরি করে ফেলে। ইনফ্যাক্ট একটা ব্যাংক যা দুটো আছে, মানে তার থেকে আমার অনেকগুলো কমার্শিয়াল লোন আছে, তার নাম হচ্ছে বড কাউ ব্যাংক। আমি তো মজা করে বলতাম ওটা আসলে ব্যাড কাউ হবে, হ্যাঁ, কিন্তু আমেরিকানদের স্পেলিং তো বিশাল ব্যাপার, তো ওটা দুটোই স্পেলিং ভুল করে নাম করে নিয়েছে বড কাউ। হ্যাঁ, ও দুটো ব্রাঞ্চ আছে। হ্যাঁ, তো ওখান থেকে আমার কমার্শিয়াল লোন আছে। তো ওই রকম আর কি, মানে ফার্মার্স ব্যাংক হচ্ছে আমাদের শহরের সব থেকে বড় ব্যাংক আর কি। পটকাউ ব্যাংক, ফার্মার্স ব্যাংক, ক্যারেন্স ব্যাংক, এইরকম আর কি, মানে জাস্ট ছোটোখাটো ব্যাংক। এই যে সিস্টেমগুলো এখানে ছোটোখাটো, এই যে বড় লোকরা 4-5 জন মিলে একটা ব্যাংক তৈরি করে, তারপরে আমাদের মতো যারা আর কি, যাদের সাহায্য পয়সা ধার দিচ্ছে, প্রফিট করছে, বিজনেস বিশাল প্রফিট করছে ওরা। মানে মানে $100,000 ধার করলে বাকি মানে 15 বছর পরে যখন ফেরত দিচ্ছেন, তখন প্রায় $200,000 ইন্টারেস্ট দিতে হয়, মানে $300,000 টোটাল। কিন্তু এইটা হয়তো আমি ইন্ডিয়াতে পারতাম না। তারপরে ইন্ডিয়াতে যখন দরকার ফরকার পড়ে আর কি, মানে আমার চেনা জানা বন্ধু বান্ধব, যে ডলারের সঙ্গে টাকার ডিফারেন্সটা আছে, এটা তো পারতাম না। ফলে আমাকে যখন প্রশ্ন করে তুই আমেরিকাতে গিয়ে অখুশি কিনা, আমি মাঝে মাঝে বলে ফেলি যে আমি যদি বেস্ট অপশনটা হতো, আমি যদি গ্রিন কার্ডটা রেখে যদি আমি সিটিজেনটা না হতাম, সেটা হয়তো বেস্ট হতো। এখন ঘুরে যখন দেখি, বা বেস্ট অপশন হতো যদি আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতাম যখন সুযোগ এসেছিল, বা বেস্ট অপশন হতো যদি আমি বেলুর বিদ্যা মন্দিরের যে কোচিংগুলো ছিল, দুর্দান্ত কোচিংগুলো দিত, ওই কোচিংয়ের পয়সাটা যদি বাড়ি থেকে নিয়ে, মানে নেবো না, জাস্ট চাইলে দিয়ে দিত বাড়িতে, কিন্তু আমি চেষ্টা করছিলাম ওই $130-35 মাস কাভারই ওই খরচে চালাবো, বাড়িতে কোনো প্রেশার দেবো না। ওটা ওই বয়সে আমার মনে হয়েছিল, মানে তো শোকটাকে হয়তো করা আর কি, অ্যাবজর্ব করা, বাট আই ডোন্ট নো হোয়াই আই ডিড দ্যাট। মানে এখন সেই হিসাবে এই প্রশ্নটা তো সহজ উত্তর হয় না যে আমেরিকায় আসার জন্য আমার আক্ষেপ আছে কিনা বা আক্ষেপ নেই কিনা। হ্যাঁ, কারণ দুটোই ভালো মন্দ, দুটো সব আছে, মানে সাইড এফেক্ট, কেমিস্ট্রির মানুষ আমি, রাইট? সাইড এফেক্ট ছাড়া কি কোনো মেডিসিন হয়?
তাই যারা আমাকে এই প্রশ্নটা করেছেন আমি জানি প্রশ্ন শুরুতেও যা ছিলাম এখনও তাই, আমি ততটাই কনফিউজড, কারণ আমি নিজেও জানি না, হ্যাঁ, যে এই দেশে এত ভালো ভালো জিনিস আছে, আবার এই দেশে এত গণ্ডগোলের জিনিস আছে, ভারতবর্ষে এত ভালো ভালো জিনিস আছে, ভারতবর্ষে এত গণ্ডগোলের জিনিস আছে, এগুলো খুব বলা মুশকিল। যদি জিজ্ঞেস করেন 50 বছর বয়সে পড়ে আমি বাংলায় কথা বলাটা মিস করি কিনা, অবশ্যই মিস করি। বাংলা খাওয়া দাওয়া, চায়ের দোকানে আড্ডা মিস করি কিনা, অবশ্যই মিস করি। হ্যাঁ, আজকে মাকে, বাবা নেই, বাবা মারা গেছেন 1993, 32 বছর ছাড়িয়ে হয়ে গেল। মা আছেন দেশে, হ্যাঁ, ওর মাকে একটু চা করে দেবো হয়তো, হ্যাঁ, বা আমি তরকারি বানালাম, রুটিটা পারি না, পরোটা করতে পারি, তো মা আর আমি মিলে হয়তো রুটি তরকারি খাবো। ইনফ্যাক্ট 2009 যখন যাই আর কি, তখন ওই মা আর আমি একসঙ্গে থাকতাম। আর মায়ের মা হয়তো মাছ মাংস খায় না, তো আমার ঠিক আছে, মায়ের সঙ্গে তো এমনি একাদশী করতাম ছোটোবেলা থেকে, মানে আমি তো একদম ছোটো ছেলে, মা ওই রুটি পরোটা করতো, আর আমার রুটি পরোটা খাওয়ার খুব লোভ ছিল। পরে ওই পূর্ণিমা একাদশী যাই হবে, মা মানে ভগবানের বোন বলি মাকে, মজা করতাম ভগবানের বোন বলে। এখন ইনফ্যাক্ট মানে মাকে, হ্যাঁ, যেটা হাত খরচা দিই মাকে বলি, বাবু মা তুমি কালীবাড়ি বামুনকে পুরোটা দিও না, তুমি দেবে আমি জানি, কিন্তু পুরোটা দিও না। মা হচ্ছে ওই ওই রকমের আর কি, ভিখারিকে পয়সা দিচ্ছে, এবং বামন ঠাকুরমশাইকে পয়সা দিচ্ছে, এই দিচ্ছে সেই দিচ্ছে, হ্যাঁ তুই ওরা ওদের এ করিস কেন, হ্যান করিস কেন, ত্যান করিস কেন। কিন্তু ওই যে মায়ের পাশে দাঁড়ানো, হ্যাঁ, বা এই দেশে যখন দেখি বুড়ো বয়স্ক যারা, তাদের তো একটু মানে পেচ্ছা পায়খানার একটু সমস্যা হয় আর কি, বা করে ফেলে কাপড়ে চোপড়ে, কিন্তু তাদের ওই এটা আছে, হ্যাঁ, মানে ডাইপার গোছের আছে, অ্যাডাল্ট ডাইপার, যেটা আমাদেরও আছে কিন্তু অতটা প্রচলন নেই, হ্যাঁ। এখন আমি যদি থাকতাম তাহলে তো মা যদি আমার কাছে থাকতো, আমি হয়তো অ্যাডাল্ট ডাইপার পরিয়ে হয়তো ম্যানেজ করে দিতে পারতাম। বা আমি যদি দেশে থাকতাম হয়তো, যাই না, এই প্রশ্নের ওইভাবে উত্তর দেওয়া যায় না যে আমি আমার আক্ষেপ করি কিনা যে 25 বছর বয়সে আমি আমেরিকাতে চলে এসেছিলাম 2002 মে মাসে, তার জন্য আমার আক্ষেপ আছে কিনা। 19-20ই বলা ভালো, কারণ কিছু কিছু ব্যাপার দেশে বেটার, আবার কিছু কিছু বেলার এখানে বেটার, সুতরাং মানে আমি এখনও পর্যন্ত জানি না, এক কথায় উত্তর দেওয়াটা খুব মুশকিল। বাংলাটা মিস করি, বাংলাটা মিস করি, ওটা অস্বীকার করব না, ওটা মিস করি। কিন্তু আমেরিকাতে আছি বলে আমেরিকার সব ভালো, বা বয়স হয়ে গেছে বলে বলে আমার দেশের সব কিছু ভালো ছিল, ওটা ওটা আমি বলতে পারবো না, কারণ ভালো মন্দ মিশেই আছে। আর আলটিমেট মানুষ সব এক। দেশেও যা ভুলভাল কাজকর্ম চলছে, আমাদের সরকাররা যারা রাজনীতিক রাজ করছে, এখানকার রাজনীতিকদের খবর আর কি বলবো, পড়তেই তো পারছেন। আমি যখন বলতাম তখন কেউ বিশ্বাস করতো না, হ্যাঁ, মানে ও মা ওই রকম সব, হ্যাঁ, নেগেটিভ ব্যাপার স্যাপার বলে। কিন্তু এখন বলছে, আরে তুই তো ঠিকই বলতিস, হ্যাঁ 20 বছর আগে যা বলতিস আর ঠিক বলছে না, হ্যাঁ আমি তো মানে আমি কেন মিথ্যে কথা বলতে যাবো, আমি যেটা দেখি সেটা বলি, আমার একটু ফিয়ারও কম আর ফিল্টারটাও কম, তো আমি যেটা দেখি সেটা বলি। আমি কারো ভগবান ভদ্রলোক ছাড়া আর নিজের মা ছাড়া, মানে আমি কারো খাইও না পড়িও না, আমি ওদের কম্প্রোমাইজও করতে পারবো না। ওই দুটো এন্টিটি হয়তো আমি মাথা নোয়াবো, নিজের মা আর ভগবান ভদ্রলোক। বাকি যেটা ঠিক আমি সেটা বলবো। তার জন্য যদি আমার কেরিয়ার, হ্যাঁ, গাধার অসভ্য জায়গায় চলে যায়, যাবে, গিয়েছে, গিয়েছে ইনফ্যাক্ট, হ্যাঁ, মানে আমি তো রেন্টম্যান হয়ে গেছি, সায়েন্টিস্ট থেকে রেন্টম্যান, এটা একটা অসম্মানের ব্যাপার আর কি। এত পড়াশোনা ফোনা করে লোকে বুঝে উঠতে পারে না, ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়া যায়, হ্যাঁ, রাস্তার কুকুরের মতো লাইটটা দুপায়ের মাঝে, তা বলি না না ওইভাবে যাব না। হ্যাঁ, আমার যেটা ছোটোবেলা থেকে হচ্ছে সেটা হচ্ছে, আমার ভগবান যেটুকুনি ক্ষমতা দিয়েছে ওইটাকে ব্যবহার করে, যারা তোমাকে বাঁশ দিচ্ছে তাদের থেকে এই যদি তুমি সফল হও, ওইটা হচ্ছে সব থেকে বড় গায়ের জ্বালা। হ্যাঁ, প্রভাকর মহারাজ, ঠিক আছে আমি দোষ করেছি, হ্যান করেছি, ত্যান করেছি, প্রভাকর মহারাজ সবাই বলে তো ওই বেলুড়ের ঘাটা রয়ে গেছে, হ্যাঁ ঘাটা রয়ে গেছে, কিন্তু প্রভাকর মহারাজের অভিশাপ যে, হ্যাঁ, রাস্তায় রাস্তায় তোমার ভাইয়ের যা করে দিয়েছি, হ্যাঁ দাদাকে বলেছিল নাকি যে তোমার ভাইয়ের যা করে দিয়েছি ওকে রাস্তায় রাস্তায় ভিখারির মতো ঘুরতে হবে, লেকচার দিত। হ্যাঁ, এখন প্রভাকর মহারাজ মানুষ হিসাবে এই মরক্কোর যে ডিন, বউ পিটিয়ে যে জেলে গেছে, জেলে গেছিলো, এখনও ডিন, স্টিল ডিন, ভাবা যায় না। বা বাংলাদেশের ম্যাথমেটিক্সের পিএইচডি করা ফুল প্রফেসর, যে পা চেটে ওকে ডিন বানালো, হ্যাঁ, মানে ওদের বাসাতে ইসলামিক অ্যাসোসিয়েশনের স্টেট ফেট মানে একটে করে আর কি, নামাজ ফামাজ পড়তো, পুরো 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 2 নম্বরই করে, হ্যাঁ। এরা যদি আমার খারাপ করতে চায়, দে আর নট ইভেন অ্যাজ গুড অ্যাজ প্রভাকর মহারাজ। কারণ প্রভাকর মহারাজ মানে মানুষ হিসেবে তো অনেক আগে, মানে প্রভাকর মহারাজ তো মহারাজ, রাইট, মঙ্ক, হ্যাঁ, আত্মনা মোক্ষার্থং জগদ্ধিতায় চ প্রিন্সিপাল নিয়ে উনি গেছেন, যাই থাক, যাই করুন।
মানে ওনার মতো হার্ডওয়ার্কিং মানুষ, আমি যদি ওনার 25% যদি আমি ওনার হার্ডওয়ার্কিং, 10%, 25% কি 10% যদি আমি প্রভাকর মায়ের মতো হার্ডওয়ার্কটা ফলো করতে পারি, আমি জীবনে প্রচুর কিছু করে ফেলবো। হ্যাঁ, তো সেই হার্ডওয়ার্কিং মানুষ, হ্যাঁ, তারপরে প্রভাকর মহারাজ ফিজিক্সের ফান্ডাও অসাধারণ। উনি তো আইআইটি ম্যাড্রাসের উনি অধ্যাপক ছিলেন, হ্যাঁ, সন্ন্যাসী হওয়ার আগে। ফলে ওনার ফিজিক্সের নলেজ নিয়ে কথা হবে না। হ্যাঁ, একে গুগল জিজ্ঞেস করেন যে ইন্ডিয়াতে তো মানে যেটা হিউম্যান ক্যাপিটাল সেটা তো দুর্দান্ত, পড়াশোনার হয়তো ফেসিলিটিসটা কম, কিন্তু ব্রেন পাওয়ার যদি ধরেন, ইন্ডিয়ার মাস্টারমশাই আরা, হ্যাঁ, অসাধারণ অসাধারণ। মানে বেশিরভাগই পড়াতে পারেন না, কিন্তু যেগুলো পড়াতে পারেন আর কি ইউনিক, সেগুলো দুর্দান্ত। সেই হিসাবে দেখলে মানে ওই আমি প্রভাকর মহারাজকে বলতাম যে গরুর অভিশাপে ব্রাহ্মণের কিছু মানে 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 ব্রাহ্মণের অভিশাপে গরুর কিছু হয় না। মানে আমরা দুজনেই তো বসেস কে ধরে এগোচ্ছি, মানে হয়তো মানে আমি রামকৃষ্ণের অনন্ত ভক্ত আর কি। রিলিজিয়াস জেস্টারটা মানি না, কিন্তু রিলিজিয়ানটা মানি। তো সেই হিসাবে দেখলে আর কি, তো প্রভাকর মহারাজ আমার জীবন টাফ করে দেওয়ার চেষ্টা করেছেন। তাও তো আমি, হ্যাঁ, জাল কেটে পালিয়ে এসেছি, আমেরিকাতে বসে আছি। হ্যাঁ, তো যাই হোক, ছোটো জায়গা হোক আর যাই হোক, কারো খাই না, দাই না, পড়ি না, দেশে যাদের দরকার পড়ে তাদের সাহায্য টাহায্য করতে পারছি। বেঁচে থাকলে 10 বছর 3টে বাচ্চার কলেজ টিউশন মিটিয়ে দিতে পারবো হোপফুলি। হ্যাঁ, হোপফুলি মিটিয়ে দিতে পারবো। মানে এক একজনের তো ধরুন $250,000 করে, প্রায় মানে $250,000 করে, তিনজনে $750,000। তো সব কিছু যদি ঠিকঠাক চলে আর কি, হ্যাঁ, হয়তো মানে সব বেচে বুচে দিয়ে আমার যা মানে বিজনেসটা শুরু করেছি, আমার আবার কাপড় দাগ শূন্য হয়ে যাবো, কিন্তু অ্যাটলিস্ট আমার কাজগুলো করতে পারবো। তখন আমার বিদ্যে তো আমার কেউ কেড়ে নিতে পারবে না, রাইট? আমার যেটা ডিগ্রিটা আছে মানে হেলথ আর এডুকেশন, মানে আমার যেটা ইউক্রেনের বউ ওর শাশুড়ি বলে আর কি, দুটো জিনিস হচ্ছে ফান্ডামেন্টাল, হেলথ আর এডুকেশন। হ্যাঁ, তোমার হেলথ তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, আর তোমার এডুকেশন আর ডিগ্রি তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, যদি নম্বরই না করে থাকে। হ্যাঁ, তো ওই দুটো তো আমার রয়ে যাবে। হ্যাঁ, আমি মানে সেই হিসাবে আমি যদি, আর ইয়ে বাংলা আড্ডাই তো সারা পৃথিবী জুড়ে আমার মতো কিছু মানুষ আছে যাদের আমি ভুলভান গান করি, তাও তারা শুনে। হ্যাঁ, তো সব মিলেমিশে তো চলেই যাচ্ছে। তাই আমি এই প্রশ্নের উত্তর আমি নিজেই জানি না কি করে দেবো, বলুন তো, আমাকে একটু ক্ষমা করে দেবেন। আমি সত্যিই জানি না যে আমেরিকায় আসার জন্য আমার আক্ষেপ আছে না আক্ষেপ নেই, সেটা আমি নিজেই মানে একদিন মনে হয় একরকম আর একদিন মনে হয় আর এক রকম আর কি। তো ওই প্রশ্নের উত্তর আমি সত্যি নিজেও জানি না, তো আমাকে ক্ষমা করে দেবেন একটু। আর যাদের ভালো লাগছে আমার প্রলাপ, ও বাবা, 40 মিনিট হয়ে গেল, ক্ষমা চাইছি অতটা সময় নষ্ট করার। কিন্তু আমেরিকা আর দেশ দুটোরই বেশ কিছু কিছু জিনিস আমার দুদিকেরই ভালো লাগে। দুটোকে মিলিয়ে মিশিয়ে তো সবসময় হয় না ওইভাবে। তো যাই হোক, যাদের ভালো লাগছে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন।